বিসমিল্লাহির রহমানির রাহিম। বিজয়ের মাসে বিজয় উল্লাসে আমি মোহাম্মদ নুরুল আলম, সরকারি এডওয়ার্ড কলেজের ম্যানেজমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। আজকে যে জায়গায় দাঁড়িয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে খুবই মজার একটা বিষয় নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ নামের যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে সেটাই আজকে বিজয়ের দিন। আর বিজয়ের দিনে আমি সত্যি গর্বিত, সত্যি আনন্দিত যে এরকম একটা দিনে এরকম একটা ভালো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারছি। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাসে তোমাদেরকে আমি অভিনন্দন জানাতে পারছি এবং ক্লাস আমরা উপভোগ করব। এরকম একটা সুন্দর একটা জিনিস যেটা সত্যি আমার কাছে খুবই অভিভূত করেছে। ওয়েলকাম টু ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন ভিডিও ক্লাস, ভিডিও লেকচার। দিস ইজ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমরা জানি সবাই এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের এই অনলাইন ভিডিও লেকচারের সুযোগ করে দেওয়ার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাই। এবং এই বিজয়ের মাসে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য যারা যে সকল মুক্তিযোদ্ধা তাদের আত্মাহুতি দিয়ে, মা বোনের ইজ্জত দিয়ে এবং যারা যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, এরকম একটা ভালো অপরচুনিটি দিয়েছে, তাদেরকে সশ্রদ্ধ সালাম এবং তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার ক্লাসের যাত্রা শুরু করছি। এই জন্য যে আজকের যে বিষয়টা মজার একটা বিষয়, বাংলাদেশের অর্থনীতির ইতিহাস। আর এই অর্থনীতির ইতিহাস করতে গেলে আজকের যে অবস্থা আছে, আমরা আজকে মধ্যম আয়ের দেশ বলি, মাননীয় প্রধানমন্ত্রী মধ্যম আয়ের দেশ, এই জায়গায় আমরা আসতে পারতাম না বা এই জায়গায় যেতে পারতাম না যদি আমাদের এই মহান মুক্তিযোদ্ধারা, মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সুযোগ সৃষ্টি না করে দিলে আমরা আজকে এই জায়গাটা আসতে পারতাম না। সুতরাং আমরা তাদের প্রতি শ্রদ্ধা জেনে আজকের ক্লাস আমরা যাত্রা শুরু করছি। ওয়েলকাম টু অনলাইন ভিডিও লেকচার। Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of National University online video lecture as a resource person. This is National University. আজকের আমরা যে সব বিষয় নিয়ে আলোচনা করব, আজকের সাবজেক্ট আমরা যে সাবজেক্ট ম্যানেজমেন্ট, প্রোগ্রাম বিবি অনার্স 4th ইয়ার, কোর্স কোড 242615, name of course Bangladesh Economy, lecture no 3, title of the lecture Bangladesh Economy, name of course Bangladesh Economy, title of the lecture Economy History of Bangladesh। আমি শুরুতেই বলেছিলাম আজকে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব এবং বাংলাদেশের ইতিহাস নিয়ে যেহেতু আলোচনা করতে হচ্ছে, সুতরাং মহান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখেই, কারণ বাংলাদেশের ইতিহাস রচিত হয়েছে কিন্তু তার আগেও বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ কোত্থেকে আজকের এই জায়গায় আসছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যদিও বাংলার অর্থনীতির ইতিহাস অনেক আগে থেকে কৃষি নির্ভর এবং নদী কেন্দ্রিক বদ্বীপ বা যে ভূখণ্ডের অর্থনীতি সৃষ্টি হয়েছে তার একবারে সবকিছু একবারে শুরু থেকে হয়তো ওইভাবে যে তথ্য পাওয়া যায়নি, বিধায় আমরা একটা জায়গা থেকে শুরু করব। প্রেজেন্টেড বাই নুরুল আলম, Associate Professor, Department of Management, Government Edward College, Pabna. Email nur91pab@gmail.com. This is Nurul Alam. This is National University. This is Bangladesh নামের যে রাষ্ট্র তার পতাকা খচিত মহান মুক্তিযোদ্ধাদের দৃশ্য। আমি শুরুতেই বলেছিলাম আজকের ক্লাসটা একটু ভিন্নতর আঙ্গিকে আমরা আজকে উপভোগ করব। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
আজকের শিখন ফল কি? আজকের ক্লাস শেষে আমরা যা শিখবো বা যেটা আমাদেরকে আজকের আলোচনা সেগুলো নিয়ে দেখি। বাংলাদেশের অর্থনীতির ইতিহাস। ব্রিটিশদের বাংলায় অর্থনৈতিক শাসন ও শোষণ। ব্রিটিশদের বাংলায় অর্থনৈতিক শাসন ও শোষণ। ওকে, পাকিস্তান আমলে অর্থনৈতিক বৈষম্য ও শোষণ, এবং পাকিস্তান আমলে যে অর্থনৈতিক বৈষম্য ও শোষণ করছে, এখানে শাসন ও শোষণ সব করছে, যে তারা শাসন করে তাদের বৈষম্য রাখছে এবং শোষণ করছে, যার ফলে আমাদের মহান মুক্তিযুদ্ধ সৃষ্টি হয়েছে। মহান মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দেশ স্বাধীন হয়েছে, যার ফলে আজকের এই অনলাইন ক্লাসে আমরা আজকে তোমাদেরকে স্বাগত জানাতে পারছি এবং তোমরাও সম্পৃক্ত হতে পেরেছো। ঠিক এই বৈষম্য দেখলে আমরা বুঝতে পারবো আসলে আমরা ওই দেশের সাথে থাকলে আজকে আমরা কত নিচে চলে যেতাম, হয়তো আমরা এরকম লেখাপড়ার যোগ্যতা হতো না। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা আমাদের জায়গায় যাই। বাংলাদেশের অর্থনীতি নিয়ে যেহেতু আলোচনা করব, তাই শুরুতেই বলি বাংলাদেশের অর্থনীতি নির্ভরই হয়েছে এই যে কৃষক চাষ দিচ্ছে, পিছনে একজন গৃহিণী আছে, জাস্ট একটা সিম্বল যে বাংলাদেশ এটা অতি প্রাচীন কালের একটা চিত্র, সেটা এখানে নিয়ে আসা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি যত পুরাতন থেকে বলো কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর অর্থনীতি আজকে এই জায়গায় আস্তে 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 এবং মাঝে কত ঘাত প্রতিঘাতের মাধ্যমে আজকের অবস্থায় দাঁড়াইছে সেটা নিয়ে আলোচনা করব। দেখো আমাদের সংস্কৃতির এই যে কারুকাজ খচিত কিছু শিলালিপি, এই যে আমাদের একটা মসজিদ এবং ঐতিহ্যের সাথে এবং স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা অর্জিত হয়েছে বাংলাদেশ, সে বাংলাদেশে আমাদেরকে মহান জাতীয় সংসদ যেটার মাধ্যমে দেশ পরিচালনা হচ্ছে সেটারই সিম্বল রাখা হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আমরা বাংলাদেশের অর্থনীতির ইতিহাসটাকে জাস্ট এইভাবেই করছি এবং আমরা এইভাবেই আমরা বাংলাদেশের অর্থনীতিতে আগাতে চাই। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাস, প্রথমে অর্থনীতির বিষয় যেহেতু, তাহলে মুদ্রা নিয়ে আসে। এই অনেক পূর্বের যেটা প্রাচীন মুদ্রা, সেই মুদ্রার একটা সিম্বল আমরা টাকা নিই, যেহেতু এটা গুপ্ত যুগের মুদ্রা, স্বর্ণ মুদ্রা, সেটারই চিত্র, সেটাই আমাদের এখানে দেখা যাচ্ছে। এরপরে দেখো এই যে শ্রী শ্রী নৃপেন্দ্র নারায়ণ ভূপ সন 354 ক্লিয়ার, 354। এরপরে দেখো আমরা যেহেতু বাংলাদেশে করব, প্রাচীন বাংলার হরিকেল জনপদ খ্রিস্টপূর্ব 8ম শতাব্দী, খ্রিস্টপূর্ব 8ম শতাব্দীর রৌপ্য মুদ্রা। ওকে, রৌপ্য মুদ্রা। এরপরে আসি, এটা হচ্ছে মোগল আমলের আরবি লেখা খচিত মুদ্রা। এই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির কিছু মুদ্রার ইতিহাস। এই মুদ্রা আনলাম এই জন্য, যেহেতু অর্থনীতি আনলেই অর্থ আসবে আর টাকা পয়সার বিষয়গুলো আসবেই, এই জন্য নিয়ে আসলাম। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের পটভূমি, আমাদের আজকের আলোচনা যেটা করব বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের পটভূমি। এই অর্থনৈতিক ইতিহাসের পটভূমিতে প্রাচীন যুগের অর্থনীতি। প্রাচীন যুগ কি? একবারে যে সময় খ্রিস্টপূর্বের, সেই সময় থেকে আমাদের অর্থনীতি শুরু হয়েছে কৃষি নির্ভর পশু শিকার, কিছু ক্ষুদ্র শিল্প, এইভাবে কিন্তু আমাদের আজকের অর্থনীতি আসছে। প্রাচীন অর্থনীতি, প্রাচীন যুগে একটু বলি যে এ দেশের মানুষ নদী নির্ভর কৃষিকাজ করতে করতে আমাদের অর্থনীতি সৃষ্টি হয়েছে, প্রাচীন যুগের অর্থনীতি। বাংলার মৌর্য যুগের অর্থনীতি, ঠিক মৌর্য যুগ যেটা আসি, যে বাংলা মৌর্য যুগ হচ্ছে প্রাচীন যুগেরই একটা, যে চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক সেনাপতি সেলুকাসকে পরাজিত করে বিশাল সাম্রাজ্য করেন। মৌর্য হচ্ছে প্রাচীন যুগের। গ্রিক পরিব্রাজক মেগাস্থেনেস চন্দ্রগুপ্তের শাসনামলে ভারতবর্ষে আগমন করেন। তার বিখ্যাত গ্রন্থ ইন্ডিকাতে ভারতবর্ষের শাসন প্রকৃতি, অর্থনীতি ও ভৌগোলিক অবস্থা বিস্তার
বিস্তারিত লিপিবদ্ধ করেন। এই হচ্ছে যেটা মৌর্য যুগের অর্থনীতি। তিনি ব্রাহ্ম লিপি এবং বাংলা লিপিরও উদ্ভাবন করেন। এই হচ্ছে বাংলার মৌর্য যুগের অর্থনীতি। মৌর্য যুগের অর্থনীতির পরে আমরা আসি গুপ্ত বংশের অর্থনীতি। 320 খ্রিস্টাব্দে গুপ্ত বংশ প্রতিষ্ঠিত হয়। গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন সমুদ্রগুপ্ত এবং তিনি ছিলেন বিচক্ষণ কূটনৈতিক এবং কুশলী যোদ্ধা। গুপ্ত সাম্রাজ্যের উন্নতি স্বর্ণ শিখরে আহরণ করে দ্বিতীয় গুপ্তচন্দ্রের সময়। তিনি বিক্রমদিত্য উপাধিও পান। সেই সময় সাহিত্য, বিজ্ঞান, শিল্পে উন্নত হয় এবং চীনের হেরোডোটাস বলা হয় চন্দ্র যে পর্যটক, তিনি এসে দেখেন কৃষি নির্ভর হলেও এদেশে কুটির শিল্পের সেই সময় কুটির শিল্পে কিছু উন্নতি হয়, বিশেষ করে কার্পাস তুলা দিয়ে কুটির শিল্প সমৃদ্ধ হয় এবং সুদক্ষ কারুকাজ তৈরি হয়। এরপর মুসলিম যুগের অর্থনীতি। মুসলিম যুগের অর্থনীতি মানে যেটা মুসলিম শাসকদের এ সময় প্রতিষ্ঠিত। বাংলার সুবেদার ও নবাবী এই দুই পর্বে শাসন বিভক্ত ছিল এবং মোগলদের সুবা 1526 খ্রিস্টাব্দে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এইভাবে মুসলিম শাসন শুরু হয়। এই শাসনকে বাংলার সুলতানি আমল বলা হয়। এই সময় সুলতানি আমলে বেশ কিছু অর্থনৈতিক পরিবর্তন হয়। এরপরে বাংলার মুঘল আমলের কথা বললাম, যে আমরা জানি মুঘল আমল প্রতিষ্ঠাতা করেন, একটু আগে আলোচনা করেছি, জহিরুদ্দিন বাবর। এবং সে সময় কুটির শিল্প সুদক্ষ ছিল এবং সুদক্ষ কারিগর বাংলাদেশে অন্যতম ছিল। সে সময় বিদেশে মণিমুক্তা, তেজপাতা, কিছু কৃষি পণ্য রপ্তানি হতো। এবং মুঘল আমলের সবচেয়ে অবাক ব্যাপার যে মুসলিম, যেটা জগৎ বিখ্যাত, এটা তোমরাও শুনে থাকবে, যে মুসলিম কাপড়ের জন্য সারা বিশ্ব সে সময় সমাদৃত ছিল এবং সে সময় এই মুঘলদের শাসনের সময় হয়। এবং মুঘল সম্রাটের সময় যেটা শেরশাহ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরি করেন, যেটা পৃথিবীর একটা খুব ভালো একটা অবস্থান নিয়ে নিয়েছিল। হুমায়ুনের মৃত্যুর পর 1956 খ্রিস্টাব্দে আকবর দিল্লি শাসন করেন এবং আকবরের সময় টোডর মহল রাজস্ব সংস্কার হয় এবং ইতিহাস খ্যাত। তিনি 1582 খ্রিস্টাব্দে বাংলা রাজস্ব বন্দোবস্তের তালিকা তৈরি করেন এবং সে সময়ও জায়গিরির জমির ব্যবস্থা করেন এবং সে সময়ও বেশ একটা ব্যাপক সুখ্যাতি লাভ করে। এই সুখ্যাতি লাভ করার পর যেটা হয়, বাংলার বিদেশি বণিকদের আগমনে অর্থনৈতিক প্রভাব। বাংলাদেশের দেখো অর্থনীতি এত সমৃদ্ধ ছিল যে বিদেশি বণিকরা এদেশে আসা শুরু করলো। এদেশে প্রথম বিদেশি বিনিয়োগ হিসাবে আসে পর্তুগিজরা। ব্যবসা বাণিজ্যের সঙ্গে নানা কারণে তারা জলদস্যুতায় লিপ্ত হয়, যেটা বাংলার ইতিহাসে কুখ্যাত। পর্তুগিজ জলদস্যুদের বলা হতো হান এবং তারা প্রথম এসে ভোলা জেলায় মনপুরায় বসবাস শুরু করে এবং তারপরে আসে ডাচরা। 1602 সালে ডাচরা এসে ডাচ ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং তারা 1615 সালে বাংলার ভূখণ্ডে প্রবেশ করে এবং 1616 সালে ডেনমার্কগণ ডেনিশ ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এই ডেনমার্ক কলকাতা শ্রীরামপুরে তাদের প্রধান কুটির নির্মাণ করেন। এই হচ্ছে ডাচ। এর পরে যারা আসে সেটা হচ্ছে 1600 শতাব্দীর 217 জন অংশীদার নিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন হয় এবং তারা এই দেশে এসে শুরু করে ব্যবসা। নতুন আরেকটা বুনিয়াদ চলে আসলো এবং তারা এসে শুধু ব্যবসা বাণিজ্য করে না, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে এবং 1690 সালে চাণক ভাগীরথী নদীর তীরে কলকাতা এবং সুতানাটি ও গোবিন্দপুর নামে 3টি গ্রাম ক্রয় করে এবং তাদের রাজার নাম অনুসারে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠাতা করেন বাংলার
তাদের অর্থনৈতিক প্রভাব শুরু হয়ে গেল। এরপরে ব্রিটিশ শাসন আমল। বাংলার অর্থনীতিতে সবচেয়ে যেটা পরাজয়, 1757 সালে 23শে জুন পলাশী যুদ্ধের পরাজয়ের পর ব্রিটিশরা এদেশের রাজত্ব শুরু করে এবং উপমহাদেশে ব্রিটিশ লর্ড ক্লাইভ বাংলাদেশের শাসন করা শুরু করে দেয়। এই যে ব্রিটিশ শাসন আমাদের অর্থনীতি পরাধীনতার গ্লানিতে সৃষ্টি হয় এবং ব্রিটিশ শাসন আমল নিয়ে আমরা ডিটেলস আরেকটা আলোচনা আছে, সেটাই আমরা আলোচনা করব এবং সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো যে তারা কতটা ভয়াবহ এবং কতটা খারাপ আমাদের করছে সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। কারণ তারা আমাদেরকে যে জুলুম নির্যাতন এবং অত্যাচার করছে সেটা নিয়ে আমরা ডিটেলস আলোচনায় যাব। ক্লিয়ার? একটা আলোচনাই আছে এই আজকের ক্লাসে। এরপরে আসি পাকিস্তানি অর্থনৈতিক তাদের আমল, তারা কিভাবে শোষণ করছে সেটা নিয়েও আলোচনা করব। সেটা নিয়েও আমাদের একটা ব্যাপক আলোচনা আছে এবং সেই আলোচনায় আমরা যাব। তাহলে আমাদের ঐতিহাসিক পটভূমিগুলো জানলাম, এভাবেই আমাদের অর্থনীতির প্রেক্ষাপট। ওকে, একটু খেয়াল করো যে দেখো আমাদের কোন এক রাজা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা আসছে এবং তাদের পিছনে কিছু বিদেশি আছে আর আমাদের দেশি, এরা কিন্তু ব্যবসা করার জন্য প্রথমেই জাস্ট এই যে আসছে সেটাই ব্রিটিশ উপনিবেশিক, শুরু হলো ব্রিটিশ উপনিবেশিক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো তাদের বিল্ডিং, তারা এই যে সমুদ্রপথে আসছে এই যে করছে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরপর দেখো তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কিভাবে জুলুম নির্যাতন করছে তারই একটা চিত্র, এই যে বেঁধে রাখছে, এই যে মানুষের মারছে এবং বন্দুক টন্দুক নিয়ে তীর ধনুক আমাদের উপর যে অন্যায় অত্যাচার করছে, এই যে এখানে একটা মারি ফেলা রাখছে, এই সব নেই আমাদের বিষয়গুলি খুব সুন্দরভাবে আমরা আলোচনা করব। ব্রিটিশ উপনিবেশিক শাসন আমলের বাংলার অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা। এখানে আমরা অস্থিরতা দিচ্ছি এই জন্য যে ব্রিটিশ শাসন আমলে তারা আমাদের উপর যে জুলুম নির্যাতন করছে, যে অন্যায় অত্যাচার করছে, সেটা সত্যি গা শিউরে ওঠার মতো এবং গা শিউরে ওঠার মতো এই জন্য। এবং সেই সময় যারা আছে এই আলোচনায় আমি একটা জায়গায় যাব যে আমাদের মুসলিম যারা ছিল তাদেরকে হাত কেটে দেওয়া হতো, অনেককে মেরে ফেলা হতো, তাহলে তারা কতটা শোষণ এবং কতটা নিপীড়ন চালাইছে সেটা নিয়ে আমরা আলোচনায় যাব। বাংলার উপনিবেশদের ব্রিটিশ উপনিবেশ শাসন আমলে বাংলার অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। প্রথমে আসি বাংলার অর্থনৈতিক অবস্থা। তিনটা জিনিস যেহেতু আলোচনা করব, অর্থনৈতিক অবস্থা কি কি হয়েছে সেটা নিয়ে আসি। বাংলার বিপর্যস্ত কুটির শিল্প, একটু আগে বললাম যে বাংলার মুসলিম বিখ্যাত ছিল সেই কুটির শিল্প তারা ধ্বংস করার জন্য যে মুসলিম যারা বিনিয়োগ কাজ করতো, যেসব শ্রমিক ছিল তাদেরকে হাত কেটে ফেলা হতো এবং তারপরেও যারা শুনতো না তাদেরকে মেরে ফেলানো হতো। ঠিক এই কুটির শিল্পকে ধ্বংস করা হয়েছে, কারণ কুটির শিল্প যারা বিনিয়োগ করবে তাদেরকে লাঞ্ছনা করা হয়েছে। এমনকি এটা ধ্বংস করার জন্য তাদের শিল্প বিপ্লবের পর তাদের বস্ত্র আমাদের দেশে নিয়ে এসে কিনতে বাধ্য করা হয়েছে। আমাদের কুটির শিল্প বিপর্যস্ত হয়েছে। ওকে, বাংলার বস্ত্র শিল্প, এই যারা মুসলিম শাড়ি বললাম আর কুটির শিল্প বললাম। দেশি বণিকদের বিপর্যয়, দেশে যারা ব্যবসা বাণিজ্য করত তাদেরকে বিভিন্নভাবে লাঞ্ছনা করা হতো, তাদের উপর বিভিন্নভাবে চড়া সুদের বসানো হতো, তাদের বিভিন্নভাবে ট্যাক্স বসানো হতো, যার ফলে তাদের বিপর্যয় ঘটে। বাংলার যারা বণিক ছিল তারা তাদেরকে বাধ্য করা হতো ইংল্যান্ড থেকে যেসব পণ্য আসতো সেগুলো কিনতে এবং চড়া সুদে রাজস্ব আদায় করা হতো এবং তাদেরকে জুলুম অত্যাচার করা হতো। এই যে বিষয় এবং তাদেরকে সেইভাবে নির্যাতন করা হতো,
যাতে তারা ব্যবসা বাণিজ্য ওইভাবে না করতে পারে, এবং এইভাবেই তাদেরকে শোষণ শাসন করা হতো। এবং এই বণিকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার উচ্চ হারে কর নির্ধারণ করতো এবং তারা দিতে এবং বাধ্য হতো, যার ফলে দেশি বণিকদের বিপর্যয় ঘটত। ইউরোপের বণিকদের আধিপত্য আর যারা ওদের দেশ থেকে আসছে তাদের আধিপত্য প্রচন্ড পরিমাণ বেড়ে যায়। তাদের পণ্য বাধ্য হয়ে কিনা লাগতো, তারা দিত এবং তারা চড়াও হতো। এই বাংলার অর্থনৈতিক বিপর্যয় মানে বাংলার কুটির শিল্প মানে আমাদের কৃষির বাইরে যে কুটির শিল্প ছিল সেটাকে ধ্বংস করা হতো। তাদের কথা যে বাংলাদেশের যারা সব কৃষি নির্ভর হতে হবে, কোনো ব্যবসা বাণিজ্য বা কুটির শিল্প করা যাবে না। এমনকি বাংলার বস্ত্র যে মুসলিম বা অন্যান্য যারা তাঁত শিল্প তাদেরকেও হাত কেটে ফেলানো হতো, মেরে ফেলানো হতো, তাহলে কি সে পর্যায়ে চলে যায়। দেশি বণিকদেরকেও চড়া হারে তাদের পণ্য কিনতে হবে বা তাদের কাছেও পণ্য বিক্রয় করতে হবে, ফলে দেশি বণিকদেরও বিপর্যয় ঘটে, ইউরোপীয় বণিকদের আধিপত্য ঘটে। মহাদুর্ভিক্ষ, এই যে আমাদের কুটির শিল্প ধ্বংস হচ্ছে, ধ্বংসের পাতে বস্ত্র শিল্প, দেশি বণিকদের বিপর্যয়, ঠিক এই সময় 1763 সাল থেকে 1770 সাল পর্যন্ত 1776 সাল পর্যন্ত এই একটা দুর্ভিক্ষ হয়। এই দুর্ভিক্ষে প্রায় 1 কোটি লোকের প্রাণহানি ঘটে, যেটাকে আমরা বলি 76-এর মন্বন্তর। এই মহা দুর্ভিক্ষের মূল কারণ যেটা দেখা যায়, এই দুর্ভিক্ষের মূল কারণ যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আমাদের দেশের সব শ্রেণীর পর তারা শাসন শোষণ করছে বিধায় এটা হয়ে থাকে। এরপরে বাংলায় তারা উপনিবেশিক গড়ে তোলে এবং যেটা এক সময় আমাদের এই মহাদুর্ভিক্ষের ফলে ভূমির রাজস্বের ব্যাপক পরিবর্তন হয়, যার ফলে ভূমির রাজস্বের ব্যাপক পরিবর্তন হওয়ার ফলে এই দেশে থেকে প্রচুর খাজনা খারিজ এবং জমি হওয়ার ফলে যেটা হয়, যার ফলে ভূমির রাজস্বের ব্যাপক পরিবর্তন হয়, বাংলার উপনিবেশিকে রূপান্তরিত। এবং এই যে বাংলাদেশের ভূমির পরিবর্তনের ফলে সিপাহী বিপ্লবের নেতৃত্ব দেন রজওয়ালি। এই সিপাহী বিপ্লবের ফলে বিদ্রোহীরা দিল্লি দখল করে এবং দ্বিতীয় বাহাদুর শাহকে সম্রাট ঘোষণা করে। সিপাহী বিদ্রোহের ফলে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে যারা শাসনভার সরাসরি ব্রিটিশ পার্লামেন্ট নিয়ে নেয়, হয়ে গেল আমাদের বাংলাকে উপনিবেশিক। ওকে, এর ফলে এরপর যেটা আসি সেটা হচ্ছে বাংলার সামাজিক অবস্থা। বাংলার সামাজিক অবস্থা বলতে যে আমাদের সমাজে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার চলতে থাকে, সেটা কি কি আছে দেখি। সমাজে বিভিন্ন স্তরের আমূল পরিবর্তন। ওই সময় যারা সমাজের বিভিন্ন স্তর ছিল, বিভিন্ন বিষয় ছিল, হিন্দু মুসলিম বা কৃষক শ্রমিক তাঁতি জেলে, এই যে স্তর বিন্যাসগুলো আমূল পরিবর্তন করে ফেলে এবং তারা তাদের যারা কথা শুনতো তাদেরকে বিভিন্নভাবে তারা করতো, আর যারা শুনতো না তাদেরকে কিভাবে করতো সেগুলি তুলে ধরা হয়েছে। এরপরে হিন্দু মুসলিম বিভেদ, এখানে 2 নম্বরটা পরে আলোচনা করছি, যে হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করে দিত এবং হিন্দু মুসলিমের মধ্যে আলাদা আলাদা বিভেদ সৃষ্টি করে দিত শুধুমাত্র তাদেরকে তাদের শাসন প্রতিষ্ঠা করার জন্য। এই যে সামাজিক প্রভাব প্রতিপত্তি নষ্ট, যারা সমাজে প্রভাবশালী ছিল তাদেরকে প্রভাব প্রতিপত্তি নষ্ট করে দিত, তাদের যারা শিক্ষিত ছিল বা যাদের কথা শুনতো তাদেরকে সমাজ থেকে বিচ্যুত করে দিত, আর যারা তাদের কথা শুনবে না তাদেরকে সমাজ থেকে লাঞ্ছিত বঞ্চিত করা হতো। এই যে সমাজের প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করলো। সাংস্কৃতিক এবং তাদের কালচার, তাদের সৃষ্টি দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে ঢোকানোর জন্য চেষ্টা করতো এবং আমাদেরকে সেভাবে গড়ে তুলতো। হিন্দুদের ধর্মান্তরিত করতো এবং ব্রাহ্ম সমাজ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিষয়গুলি তোমরা জানো, এই হিন্দুদেরকে ধর্মান্তরিত করতো
এবং আলাদাভাবে একটা সমাজ, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করে। এরপরে যেটা করছে, মুসলিমদের সংস্কার আন্দোলন, যেটা সাকসেসফুল হয়নি। মুসলিমদেরকে সংস্কার করার জন্য আন্দোলন করছে, সে আন্দোলন করাইছে যাতে তাদের শাসন প্রতিষ্ঠিত হয়। তার ফলে মুসলিমদের ক্ষতিগ্রস্ত করা, যার ফলে কি হলো, মুসলিমদেরকে সব ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং তাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে তাদেরকে ক্ষতিগ্রস্ত করা। এরপরে আসি রাজনৈতিক, লাস্ট যেটা রাজনৈতিক কারণ। বাংলা রাজনীতিতে যেহেতু রাজনীতি অনেক বড় একটা ফ্যাক্টর তাদের শোষণ শাসন করার জন্য, সেই রাজনৈতিক অবস্থা কি ছিল সেটা আমরা আলোচনা করি। ভূমি রাজস্ব ব্যবস্থার দালাল সৃষ্টি। ভূমি আর সেই আগের মতো অবস্থা রাখলো না, যে একটা দালাল তার তো ট্যাক্স আয় করে অন্যজনকে দিতে পারে, সেভাবে দালাল সৃষ্টি করলো। এই দালালের মাধ্যমে আবার ভূমি রাজস্বের দালাল সৃষ্টি করলো। এরপরে কৃষক আন্দোলনের সূত্রপাত, যার ফলে কৃষকরা আন্দোলন শুরু করলো। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নষ্ট করলো। যারা রাজনীতি করতো, কৃষকের কথা বলতো, জনগণের কথা বলতো, তাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট করে ফেললো। সর্বভারতীয় মুসলিম লীগের সূচনা, যেহেতু এই প্রভাব প্রতিপত্তি দিয়েই হলো, সর্বভারতীয় মুসলিম লীগের সূচনা হলো এবং এদের বিরুদ্ধে আন্দোলনের জন্য, এবং এদেরকে ব্রিটিশ খেদাও আন্দোলন শুরু হলো। এরপরে শুরু হয় সর্বভারতীয় কংগ্রেসের জন্ম। এইভাবে কিন্তু রাজনৈতিক অস্থিরতাও সৃষ্টি হয়। এই গেল ব্রিটিশদের। এবার আসি পাকিস্তান আমলে বাংলার শোষণ। পাকিস্তান আমলে বাংলায় অর্থনৈতিক বৈষম্য ও শোষণ। এখন আজকের দিনে যেটা বলি, যে আমরা 200 বছরের শোষণ হওয়ার পর, তোমরা জানো যে 1947 সালে ভারতবর্ষ ব্রিটিশরা যাওয়ার পরে দুইটা দেশ, একটা আমাদের দেশ শাসন করার জন্য সে কয়েক হাজার মাইল দূরের পশ্চিম পাকিস্তান আর আমরা পূর্ব পাকিস্তান, শুধুমাত্র একটা ইস্যু নিয়ে যে স্বাধীন দেশের সৃষ্টি হয়। আমাদের সেই পাকিস্তান আমলের অর্থনৈতিক কি বৈষম্য ছিল সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। সেই বৈষম্য কি ছিল সেটা আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে আমাদের আজকের আমরা আছি, এটা আমাদের জন্য যারা আত্মত্যাগ করছে তারা কতটা আমাদের জন্য ভালো করে গেছেন সেটাই দেখব। আমরা সারণী এক, পূর্ব ও পশ্চিম পাকিস্তানে ব্যয় করা অর্থ জাস্ট একটা দেখে তারপর আমরা আলোচনায় যাব। পূর্ব বাংলা তার অর্থ বাংলাদেশ, কোটি রুপি। পশ্চিম পাকিস্তান, কোটি রুপি। 1948 থেকে 1950 পূর্ব বাংলা ছিল 25 কোটি, পশ্চিম পাকিস্তান ছিল 88 কোটি। এটা কম বেশি আছে, কিন্তু এটাই পার্থক্য রূপ দেখো। 1950-55 524 কোটি, 1129। 1955 থেকে 1960 524 আছে, কিন্তু ওদের বাড়ছে 1655। বৃদ্ধি কিন্তু শুরু হলো, দুইটা কিন্তু একই, কিন্তু ওদের কিন্তু তা নয়। এরপরে আসি 1960 থেকে 1965, আমাদের 1404 হয়, আমাদের বাড়ে, কিন্তু ওদের বাড়ে কয়েক গুণ, 3355 হয়। 1965 থেকে 1970 2141, আর ওদের যায় 5195। মোট এই মোট যেটা 28.79%, আর ওদের 71.21%। তাহলে কি আমাদের দেশ কি স্বাধীন হওয়ার জন্য এটাই? এর ছাড়াও আরো অনেক কারণ আছে অর্থনৈতিক, সেই কারণগুলো নিয়ে আমার আজকে আলোচনা। এখানে কিন্তু সোর্সও আছে, রিপোর্ট অফ দ্য অ্যাডভাইজারি প্ল্যান ফর দ্য 4th 5-year প্ল্যান 1970 থেকে 75, ভলিউম 1, পাবলিশড বাই দ্য প্ল্যানিং কমিশন অফ পাকিস্তান। এটা আমাদের নয়, এটা পাকিস্তানের। ক্লিয়ার? দেখো, আমরা সবাই শিক্ষার্থী, তাই না? আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এই শিক্ষার্থী তোমরা যেহেতু, এই শিক্ষার্থীদেরকে আমি বিষয়টা আরো করার জন্য আসছি। ছেলে মেয়ে ও শিক্ষার সংখ্যা বাড়লেও প্রাইমারি স্কুলের সংখ্যা কমেছে, অথচ একই সময় পশ্চিম পাকিস্তানে স্কুলের সংখ্যা প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে।
একটা সারণী থেকে নেওয়া হয়েছে, তত্ত্ব থেকে নেওয়া হয়েছে, সেই সারণী 1947-48 থেকে 1968-69 সময়কাল পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের শিক্ষার অগ্রগতি। আমার প্রিয় শিক্ষার্থীরা, প্রাইমারি স্কুল পশ্চিম পাকিস্তানে 1947-48 সালে ছিল 8,413, যেটা 68-69 যায় 39,418। এদের বৃদ্ধি পায় প্রায় কত? 369%। একটা জিনিস দেখো তারা কত বাড়ছে। হ্যারাস সবচেয়ে অবাক করার মতো কাণ্ড, যে দেশে প্রাইমারি স্কুল ছিল 29,663টা, সেই জায়গায় 68-69টা আমাদের কমে যায় 28,308টা। আমার প্রিয় শিক্ষার্থীরা, ওদের যে জায়গা বাড়ছে প্রায় 369%, সেখানে আমাদের দেশে প্রাইমারি শিক্ষার হার কমে গেছে, অথচ জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। কমেছে প্রায় 1,500 সংখ্যা 1455টি কমে গেছে, মানে বন্ধ হয়ে গেছে বিভিন্ন সাহায্য সহযোগিতার কারণে, সাহায্য সহযোগিতা বন্ধ করার কারণে। এবার আসি সেকেন্ডারি বা হাই স্কুল, 2598টা, ওদের হয়েছে 4,472টা, 176% বৃদ্ধি। আর আমাদের ছিল 3481টা, আমাদের হচ্ছে 3,964টা। দেখো ওদের বৃদ্ধি 176%, আর আমাদের বৃদ্ধি হচ্ছে 11 পয়েন্ট সামথিং %। বিভিন্ন শ্রেণী, মানে প্রাইমারি স্কুলে। কলেজ ওদের ছিল 40টা, হয়েছে 271টা, আর আমাদের ছিল 50টা, হয়েছে 162টা। 675% বৃদ্ধি, আর আমাদের 32% বৃদ্ধি হয়েছে। তো তাহলে কেন আমরা যুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করি নাই? কেন আমাদের এই জায়গা আমাদেরকে মহান মুক্তিযোদ্ধাদের অবদান দেব না? এরপরে আসি মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ও কৃষি কলেজ, ওদের ছিল 4টা, হয় হচ্ছে 17টা, 425%, আর আমাদের ছিল 3টা, মাত্র হয় 9টা। আমাদের বৃদ্ধি এখানে একটু আনুপাতিক হারে বেশি বৃদ্ধি পায়, ওদের 425%, আমাদের 300%। বিশ্ববিদ্যালয় ছিল ওদের 2টা, 654 জন শিক্ষার্থী, কথাটা বুঝো, 2টা বিশ্ববিদ্যালয়, 654 জন শিক্ষার্থী। আর 1968 থেকে 69 হয় 6টা, 1820 জন শিক্ষার্থী। আর আমাদের দেশে 1947-48 ছিল একটা, 1620 জন শিক্ষার্থী, সেই জায়গায় 4টা হয়, 823 জন শিক্ষার্থী হয়, আরো কমে যায়। ক্লিয়ার? এই শোষণ শাসন এর কিছু কারণগুলি আছে, বা বিষয়গুলি তোমাদের 2টা ক্ষেত্রে দেখাইলাম। এখন আমরা এটাকে বিভিন্ন ইন্ডিকেটর বা বিভিন্ন ক্রাইটেরিয়া দেখো, জাতীয় আয় ও মাথাপিছু আয়ের পার্থক্য অনুযায়ী তাদের সাথে আমাদের কি পার্থক্য আছে দেখো। মাথাপিছু আয়ের পার্থক্য যেটা, অঞ্চল মাথাপিছু আয়, জিডিপি, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমরা কোন পাকিস্তানে ছিলাম? পূর্ব পাকিস্তান। এই আমাদের ছিল, দেখো মাথাপিছু আয় 1945-50 305, আমাদের 67-68 হয় 352, খুব বেশি বাড়ে না কিন্তু। হ্যারাস পশ্চিম পাকিস্তানের মাথাপিছু আয় ছিল 49-50 সালে 330, সেটা 67-68-তে যা দাঁড়ায় 530। তাদের মাথাপিছু আয় কিন্তু বৃদ্ধি পেয়ে যায়, কারণ মাথাপিছু সকল সুবিধা থাকলে তো মাথাপিছু আয় বাড়বে। এবার জিডিপিতে আসি, পূর্ব পাকিস্তানে ছিল 1313, এবং 67-68 হয় 1999। হ্যারাস পশ্চিম পাকিস্তানে ছিল 1183, জিডিপির কথা চিন্তা করো, আমাদের চেয়ে কম ছিল। হ্যারাস সেই জিডিপি ওদের যা বৃদ্ধি পায় 2367। তাহলে আমাদের মাথাপিছু আয়ের পার্থক্য বা বৈষম্য কি ছিল, এটা বুঝতেই পারছো। এগুলি কেন হয়েছে? ভোগ, বিনিয়োগ বা আর্থিক বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার কারণে হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে জাতীয় মাথাপিছু আয়ের পার্থক্য কতটা ছিল। এরপরে আসি প্রবৃদ্ধির বৃদ্ধির হার, প্রবৃদ্ধির হারের পার্থক্য।
অবশ্যই তাদেরকে সহযোগিতা বিভিন্ন হয়েছে, প্রবৃদ্ধি কিরকম পার্থক্য হয়েছে সেটা আমরা দেখি। অঞ্চল প্রবৃদ্ধির হার, পূর্ব পাকিস্তান 1949-50 সালে 1.7 ছিল, সেটা 1967-68 4.2% হয়, খুব বেশি বাড়ে না। পশ্চিম পাকিস্তান 3.6 6.2। ভোগের পার্থক্য খুব মজার একটা জিনিস। ভোগ করার ক্ষেত্রে আমরা কতটা পিছায় ছিলাম সেটা আমরা জানবো, সেটা আমরা দেখব। দেখো, আমরা যে শোষণ হয়েছি, আমরা যে বৈষম্যর শিকার হয়েছি, সে বিষয়গুলি খুব সুন্দরভাবে আমরা এই ভোগের পার্থক্যতেও বুঝতে পারবো। এখন ডিয়ার স্টুডেন্ট, আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো পশ্চিম পাকিস্তান এর গড় বাৎসরিক যে চাউল গ্রহণ ছিল 349 পাউন্ড, হয়রাজ পশ্চিম পাকিস্তান গ্রহণ করত 300, পূর্ব পাকিস্তান ছিল 399 আর পশ্চিম পাকিস্তান ছিল 699 পাউন্ড। তাহলে তারা, আমরা যদি প্রায় 400, তারা 700, প্রায় কি দ্বিগুণের মতো। এবার আসি, শুধু চাল নয়, চিনিতেও কি ছিল 16.1 পাউন্ড, আর পশ্চিম পাকিস্তান যেটা ভোগ করত 46.9 পাউন্ড। দেখো এখানে কত গুণ বেশি হয়ে যাচ্ছে। কাপড়, আমাদের সাধারণ মানুষ, জনগণ কাপড় চোপড় করবি, ব্যবহার করবি, মাত্র 2.2 গজ কাপড় তাদের জন্য বরাদ্দ ব্যবহার করতো, ভোগ করতে পারত। আর পাকিস্তানিদের ছিল 7.8 গজ। এই যে তথ্য, এই তথ্যতে বুঝতে পারছো তারা আমাদের কি হারে শোষণ করছে, কি হারে শোষণ করছে, কি হারে শোষণ করছে এবং কিভাবে বঞ্চিত করছে। এখানেই নয়, চা ছিল, আমরা যদি একজন 1 গুণ করি তার 4 গুণ তারা ছিল। মোটর গাড়ি আমাদের দেশে ছিল 1001টি আর তাদের ছিল 9801টি। এই যে ভোগের পার্থক্যর কারণে কি হারে বৈষম্য, কিভাবে শোষণ, এটা কি বুঝতে বাকি থাকে? থাকে না। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমাদেরকে কি হারে শোষণ করেছে। সেই শোষণের গঞ্জনায়, শোষণের তাড়নায় আমাদেরকে বাধ্য করেছে এদেশকে মুক্ত করতে। ক্লিয়ার? শুধু এখানেই শেষ নয়, আরো দেখি বাণিজ্য ক্ষেত্রে বৈষম্য। বাণিজ্য মানে আমদানি রপ্তানি। এই আমদানি রপ্তানিতেও আমাদের কি পার্থক্য রাখছে, চলো যাই আমরা দেখি। 10 বছর সময়ে 1958 থেকে 1968 পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আমাদের এই বাংলায় কিভাবে হয়েছে। রপ্তানি 820, দেখো বাণিজ্যে রপ্তানিতেও আমাদের কতটা রাখছে। 10 বছরে রপ্তানিতে 820 মিলিয়ন ইউরো, মোট রপ্তানির 41% ছিল। ঠিক ওই সময়ে আমাদের রপ্তানি ছিল 1153 মিলিয়ন। তার অর্থ রপ্তানিতে আমরা 59% রপ্তানি করছি আমরা এই 8 বছরে, প্রায় 59%, আর ওরা করছে 41%। ভাইরাস এবার দেখ আমদানিতে, মানে ওদের উন্নয়নের জন্য আমদানিতে 2315 মিলিয়ন ইউরো, ভাইরাস আমাদের আমদানি হয়েছে 1000 মিলিয়ন ইউরো। দেখো আমরা রপ্তানিতে কত বেশি করছি, আর ওরা আমদানিতে বেশি করে তাদের অর্থনৈতিক সামর্থ্য 70%, 30%। তাহলে বাণিজ্য ক্ষেত্রে আমরা রপ্তানি করছি আমাদের কৃষি পণ্য, আমাদের উৎপাদিত পণ্য প্রায় 60 বা 59%, ওরা করছে 41%। হয়রাস ওদের উন্নয়নের জন্য, ওদের কলকব্জা আমদানির জন্য, ওদের বিভিন্ন আমদানির জন্য ওরা 70% আমদানি করছে, আর আমাদের দিচ্ছে 30%। তাহলে বাণিজ্যে কিভাবে আমাদের বৈষম্য সৃষ্টি করছে আমরা বুঝতেই পারছি আমার প্রিয় শিক্ষার্থীরা। ঋণ দানে বৈষম্য। এখন কথা হচ্ছে কি যে ঋণ নিয়ে আমরা ঋণগ্রস্ত হব? নো, ঋণ নিয়ে আমাদের যেহেতু বিনিয়োগের বিষয় থাকে,
বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে ক্ষেত্রে ঋণের অবশ্যই একটা বড় ভূমিকা থাকে। সেই ঋণ দানেরও দেখো সংস্থার নাম পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান। শিল্প উন্নয়ন ব্যাংক, শিল্প ঋণ সংস্থা, শিল্প ঋণ ও বিনিয়োগ সংস্থা। শিল্প ব্যাংক, শিল্প উন্নয়ন ব্যাংক যেটা করছে পূর্ব পাকিস্তানে দিচ্ছে জেনে 60.1 কোটি, আর ওদের করছে 96.2 কোটি রুপি। কিন্তু পার্থক্য কিন্তু এখানে হয়েছে, এখানেই শেষ নয়। শিল্প ঋণ ও বিনিয়োগ সংস্থা আমাদের দেশে 73.9 কোটি, আর ওদের দেশে 147.4 কোটি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা, এটা মনে হয় বুঝতে তোমাদের বাকি নাই যে এখানেও আমাদের কি হারে শোষণ করা হয়েছে, আমাদেরকে আমরা যাতে আগাতে না পারি, আমাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে না উঠতে পারে, এখানেও কিন্তু আমাদের বৈষম্য দেখানো হয়েছে। আবার বাংলার শাসন ও শোষণ। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখাই শোষণ শাসনের আরেকটা মাত্রায়। দেখো এখানে কিন্তু উৎস দেওয়া আছে যে ওই সময় যারা সরকারি আমলা বা সরকারি সচিবালয় পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব, যেহেতু এই যে টোটাল কর্মযজ্ঞ সবকিছু যাদের হাতে ন্যস্ত থাকে, টোটাল দেশের আমলা যে সেই শ্রেণীর অবস্থা আমাদের কি, ওই সময় টোটাল কেন্দ্রীয় সরকারের যে 19 জন সেক্রেটারি বা সচিব ছিল, পূর্ব পশ্চিম পাকিস্তানের 19 জনই ছিল, পূর্ব পাকিস্তানের একজনই নয়, তোদের কোনো সচিব নাই। ক্লিয়ার? জয়েন্ট সেক্রেটারি 41 জন, তার মধ্যে 38 জনই ওদের, আমাদের 3 জন। ডেপুটি সেক্রেটারি 133, ওদের 123 জন, আমাদের 10 জন। কিছু হলেও দিচ্ছে, তাই না? সে তোর তোরা গরিব মানুষ, তোরে আসিস দূরে। আন্ডার সেক্রেটারি 510 জন, আমাদের 38 জন। অন্যান্য যাই হোক, এই হচ্ছে আমাদের আমলা বা সচিব যারা সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা যে শ্রেণীটা থাকে। এবার আসি চাকরির ক্ষেত্রে এই বৈষম্যগুলি আমরা জাস্ট আলোচনা আনলাম, চাকরির ক্ষেত্রে বৈষম্য। ওকে, এবার দেখো এই 2-2 একটা সামরিক ও বেসামরিক চাকরি ও নিয়োগের ক্ষেত্রে বৈষম্য। কেন্দ্রীয় বেসামরিক চাকরি ওদের 84% ছিল, আমাদের 16%, অথচ কিন্তু লোক সংখ্যা আমরা বেশি। বৈদেশিক চাকরির ক্ষেত্রে 85%, 15%। স্থলবাহিনী 95%, 5%। নৌবাহিনী কারিগরি 81%, 19%। নৌবাহিনী অকারিগরি 91%, 9%। বিমান বাহিনী 89%, 11%। সশস্ত্র বাহিনীতে ওদের ছিল 5,96,15%, আর আমাদের ছিল মাত্র 20,000, 3.85%, 5%ও নয়, অথচ জনসংখ্যার দিক দিয়ে ওদের চেয়ে আমরা অনেক বেশি ছিলাম। তাহলে চাকরির ক্ষেত্রে আমাদের কত বৈষম্য রাখছিল। উন্নয়ন প্রকল্প অর্থাৎ বিনিয়োগ, দেখো বিভিন্ন উন্নয়নের জন্য বৈদেশিক মুদ্রার 80% ওরা নিয়ে রাখতো, আমাদের দিত 20%। বৈদেশিক সাহায্য 96% ওদের, আমাদের 4%। মার্কিন সাহায্য 66%, আমাদের 34%। পাকিস্তান শিল্প উন্নয়ন কর্পোরেশন, যেটা একটু পূর্বে আলোচনা করছি, 58% ওদের, আমাদের 42%। পাকিস্তানের শিল্প ঋণ ও বিনিয়োগ কর্পোরেশন 80% ওদের, আমাদের 20%। শিল্প ব্যাংক 76%, 24%। গৃহ নির্মাণ 88%, 12%। কৃষি উন্নয়ন 71%, 19%। এই চিত্র যদি হয়, তুমি কি এবার তোমার নিজের অবস্থা কি রাখবা? তোমার কি একবারও তোমার গায়ের লোম কি শিউরে উঠবে না যে আমাদের জাগ্রত হতে হবে, আমাদেরকে এই শোষণের এই বৈচিত্র্য থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ওকে, এটা ছিল আমাদের বিনিয়োগ বৈষম্য। এটাই আমাদেরকে খুব খারাপ একটা অবস্থা নিয়ে গেছে। এরপরে দেখো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের, পশ্চিম পাকিস্তান কোটি রুপি ব্যয়, পশ্চিম পাকিস্তান কোটি রুপি ব্যয়। জনসংখ্যার 63.77% পূর্ব পাকিস্তান,
তার অর্থ বাংলাদেশে হচ্ছে 63.67% জনসংখ্যা, আর ওদের ছিল মাত্র 36.3%। তার অর্থ 100 জনের মধ্যে ওদের হচ্ছে 36.23 জন, আর আমাদের হচ্ছে 63. তাহলে বিশাল জনগোষ্ঠী কাদের? আমাদের। এখন আসি যে এই বৈষম্য শোষণ, কেন্দ্রীয় সরকারের রাজস্ব বৈষম্য, এই রাজস্ব বৈষম্য আমাদের কত খারাপ অবস্থা দেখো। ওদের ব্যয় পশ্চিম পাকিস্তানে কত রুপি? 1129 কোটি রুপি 1950-55, 63-68%। আর আমাদের 524, যেটা ইতিপূর্বে এইগুলি দেখানো হয়েছে, সেটাই আবার শতাংশ আকারে দেখানো হচ্ছে। এই যে এই শতাংশ আকারে দেখো 31%। 1955-60 1655 কোটি, ওদের ছিল 75.95, আর আমাদের 524.5। 1960-65 70%, আমাদের 29%। 1965-70 70%, 29%। এই যদি শতাংশের অবস্থা হয়, তাহলে এবার তুমি বলো, তাহলে আমাদের মুক্তিযোদ্ধারা কেন দেশ কতটা তিক্ততার অবস্থা হয়েছে? এই হচ্ছে পাকিস্তানের শোষণ এবং বৈষম্য। এই শোষণ এবং বৈষম্যর ফলেই আমাদের দেশে সেই সময় দেশ স্বাধীন করা হয়েছে। এটাই পাকিস্তান আমলে আমাদের অর্থনৈতিক শোষণ এবং শাসন। আরেকটা জিনিস দেখো, ওটা তো দেখালাম কেন্দ্রীয় সরকারের রাজস্ব বৈষম্য, যে শুধু ওইগুলোই নয়, আর্থিক সাহায্য 10,000 মিলিয়ন, আর আমার হচ্ছে 1,200। ব্যয় শতকরা হার আমাদের ছিল 11%, আর ওদেরই ছিল প্রায় 90%। মূলধন ব্যয় 2,100 মিলিয়ন টাকা, 620 মিলিয়ন। অনুদান 540, 180। শিক্ষা খাতে 1,530, 240। বৈদেশিক সাহায্য 730, 150, 17 প্রতিরক্ষা খাতে 4,600, আর আমাদের 100। হ্যাঁ, যেটা বুঝতেই পারছো, মোট 19,500, আর আমাদের এত 10%। এই যে কেন্দ্র সরকার এত বৈষম্য, যেটা আমাদেরকে খুবই খারাপ অবস্থায় নিয়ে গেছে। যাই হোক, আমরা পাকিস্তানের বৈষম্যর ফলে আমরা মুক্তিযুদ্ধ করেছি, একটা পতাকা পেয়েছি, একটা লাল সবুজের পতাকা। এই দেশকে আমরা অর্জন করতে পেরেছি একটা স্বাধীনতা। এই স্বাধীনতার ফলে আজকে তোমাদের সামনে ক্লাস নিতে পেরেছি, তোমরাও ক্লাস করতে পেরেছো। স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন। স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল। এই স্বাধীনতা, এই বিজয়ের মাসে এই স্বাধীনতা দিয়ে তোমাদেরকে আমার আজকের ক্লাসে সমাপ্তি টানছি। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস সুযোগ পেয়েছি আমাদের এই স্বাধীনতার কারণে। এই স্বাধীনতার ক্লাসে তোমাদেরকে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।